ইরান যুদ্ধে চীন এত লাভবান কেন? সবাই বলবেন এর কারণ চীনের নীতি। কিন্তু সেই নীতিটা কি সেটা জানলে অবাক হবেন। নেপোলিয়নের একটা কথা কূটনীতিতে প্রবাদ হয়ে আছে, আর চীন এখন সেই কথাটাকেই কার্যত তাদের মূল মন্ত্র করে ফেলেছে। আর তার ফায়দাও তারা লুটছে দু হাতে, আর ভবিষ্যতেও মুনাফার জন্য তারা তৈরি। কথাটা কি? নেপোলিয়ন বলেছিলেন, নেভার ইন্টারাপ্ট ইউর এনিমি হোয়েন হি ইজ মেকিং মিস্টেক। শত্রু যখন ভুল করছে তখন তাকে কখনো বাধা দিও না। মানে চীনের চোখে এই যুদ্ধ আমেরিকার একটা মারাত্মক ভুল, আর এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকার অর্থনৈতিক শক্তির। আর এই ভুলের সবচেয়ে বড় লাভ তুলছে চীন তাদের স্মার্ট দূরদর্শী তেল নীতির জোরে। কি সেই তেল নীতি? আর ড্রাগনরা কতটা জ্বালানি মজুত করেছে তাদের গোপন ভাণ্ডারে, কতটা দূরদৃষ্টি নিয়ে তারা দেখছে এই যুদ্ধটাকে। এক কথায় বললে চীন যেন গোটা বিষয়টা আগে থেকে ছকে রেখেছিল, আর এখন বাস্তবে ঠিক সেটাই হচ্ছে। আর তাই চীন এখন এতটা খুশি। বিশ্বখ্যাত পত্রিকা দ্য ইকোনমিস্ট তাদের 4 এপ্রিলের সংখ্যায় চীনের এই পররাষ্ট্র নীতির পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেছে। তারা বলছে, বছরের পর বছর ধরে চীন একটা অদৃশ্য যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। সেটা হচ্ছে তেলের নিরাপত্তার যুদ্ধ। তারা জানতো একদিন হরমুজ আটকে যাবেই, তাই তারা প্রস্তুত হচ্ছিল নীরবে। আর তাই গোটা বিশ্বে যখন ত্রাহি ত্রাহি রব, তখন চীন এই যুদ্ধকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখছে। চীনের কূটনীতিক, অর্থনীতি বিশেষজ্ঞ এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্য ইকোনমিস্ট যেটা বুঝেছে সেটা হলো, চীনারা মনে করছেন এই যুদ্ধ আমেরিকার পতনকে ত্বরান্বিত করবে। কারণ ইরানে আমেরিকা আরও বেশি করে আটকে যাবে, আর তাতে আমেরিকাকে মধ্যপ্রাচ্যে আরও বেশি করে সেনা এবং আরও বেশি করে অর্থ ব্যয় করতে হবে। ফলে পূর্ব এশিয়ায়, বিশেষ করে তাইওয়ান ইস্যুতে আমেরিকার মনোযোগ অনেকটাই কমবে। আর এটা চীনের জন্যে সোনায় সোহাগা। আর শুধু এটাই নয়, আগামী দিনেও চীন কী করে বিশ্বগুরু হয়ে উঠবে তারও একটা রোড ম্যাপ তারা এর মধ্যেই তৈরি করে ফেলেছে। যুদ্ধ থামলেই সেখান থেকেও তারা ফায়দা তুলতে শুরু করবে। আজকের এই এপিসোডে এই অবাক করা চীনা নীতি, যুদ্ধ নিয়ে তাদের দূরদর্শী পরিকল্পনা তথ্যসহ বিশ্লেষণ করব। আর সেই সঙ্গে জানাবো যুদ্ধের খরচের ঘায়ে কিভাবে নাভিশ্বাস উঠছে আমেরিকার অর্থনীতির। কি বলছে প্রকৃত তথ্য? ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। চীনের নীতিতে ঢোকার আগে প্রথমে জেনে নেব যুদ্ধের খরচের ঘায়ে এই সময় আমেরিকার অর্থনীতির কী হাল হয়েছে। ইরান যুদ্ধের কারণে আমেরিকার অর্থনৈতিক অবস্থা এখন ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। কীরকম? যুদ্ধের প্রথম 6 দিনেই আমেরিকার খরচ হয়েছিল $11.3 থেকে $12.7 বিলিয়ন। প্রথম 12 দিনে খরচ হয় প্রায় $16.5 বিলিয়ন। আর এক মাসের মাথায় এই খরচ $45 বিলিয়ন ছাড়িয়ে গেছে। হিসেব বলছে প্রতিদিন গড়ে খরচ হচ্ছে $890 মিলিয়ন থেকে $1 বিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 900 কোটি টাকা। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা বলছে প্রতিটি টমাহক ক্ষেপণাস্ত্র কিনতে আমেরিকাকে দিতে হচ্ছে $3.5 মিলিয়ন। এছাড়া বিভিন্ন ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা, বিমান এবং নৌবাহিনীর অপারেশন এবং ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি মেরামতে বিপুল টাকা খরচ করতে হচ্ছে। যুদ্ধ যত বেশি দিন চলবে ততই এই খরচ বাড়তে থাকবে। অথচ যুদ্ধ থেকে আমেরিকার তেমন কোনো অর্থনৈতিক লাভের সম্ভাবনাও আপাতত দেখা যাচ্ছে না। কারণ এর মধ্যেই তেলের দাম ব্যারেল পিছু $100 ছাড়িয়ে গেছে। আমেরিকার পেট্রোলের দাম গ্যালন পিছু $4 পার করেছে। দেশে মুদ্রাস্ফীতি বাড়ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বেড়েছে এই মাসে অনেকটাই। তবে এটা যে শুরু তা বুঝতে পেরে আতঙ্কে রয়েছেন আমেরিকার মানুষ। বিখ্যাত সমীক্ষক সংস্থা গোল্ডম্যান স্যাক্স বলছে, যুদ্ধ আমেরিকার অর্থনীতি থেকে প্রতি মাসে হাজার হাজার চাকরি কেড়ে নিচ্ছে। যুদ্ধ যদি আরও বেশি দিন চলে তাহলে দেশে মন্দা
বা রিসেশন আসতে পারে। আমেরিকার মানুষ আগেও মন্দা দেখেছেন, তাই তারা এই আশঙ্কাতেই ভীত হয়ে পড়ছেন। আমেরিকা যখন প্রতিদিন বিলিয়ন ডলার খরচ করে মধ্যপ্রাচ্যে আটকে আছে, তখন চীন কিন্তু শান্তভাবে নিজের তেলের মজুদ বাড়াচ্ছে এবং সস্তায় ইরানি তেল কিনছে এবং ভবিষ্যতের জন্যও প্রস্তুতি নিচ্ছে। এখানেই শি জিনপিংয়ের নীতি সঠিক বলে প্রমাণিত হচ্ছে, কারণ তিনি বহুদিন ধরেই বলছেন প্রযুক্তি এবং কাঁচামালে নিজেদের উপর নির্ভরশীল হতে হবে চীনকে। এই যুদ্ধে যখন গোটা বিশ্বে তেলের দাম বাড়ছে, সরবরাহের সমস্যা হচ্ছে, তখন চীন আগে থেকেই বিশাল তেলের ভাণ্ডার মজুত করে রেখেছে। তবে এখানেই তারা থামেনি, সৌর, বায়ু এবং নিউক্লিয়ার বিদ্যুতের উৎপাদনও ক্রমশ বাড়িয়েছে। আর তাই এখন যুদ্ধের আঁচ লাগছে না চীনের গায়ে। কিন্তু চীনের চাল তো এখানেই শেষ নয়, আরও আছে। সেটা কি? চীন এখন ইরান থেকে সস্তায় তেল কিনছে। ইরানকে অস্ত্র এবং সহায়তা দেওয়ার বিনিময়ে তারা এই সুবিধা আদায় করে নিয়েছে। এবার বলি চীনের আরও একটা বড় লাভের পরিকল্পনার কথা। চীন জানে যুদ্ধ শেষ হলেই ইরান এবং উপসাগরীয় দেশগুলোতে ধ্বংস হওয়া পরিকাঠামো পুনর্গঠনের বিশাল কাজ শুরু হবে, আর তার জন্যে নানা রকম চুক্তি আসবে। আর সেই রোডম্যাপ তারা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। তারা জানে এই বাজার সবথেকে ভালোভাবে তারা ধরতে পারবে সৌর প্যানেল, ব্যাটারি এবং ইলেকট্রনিক সামগ্রী দিয়ে। এর প্রস্তুতি তারা ইতিমধ্যেই সেরে ফেলেছে। এছাড়া চীন দুর্বল অবস্থায় থাকা ট্রাম্পের সঙ্গে আগামী মে মাসে একটি বৈঠক করতে চলেছে। সেখানে তারা আমেরিকার বিরুদ্ধে বাণিজ্যিক লড়াইয়ের ডাক দিতে চলেছে বলে শোনা যাচ্ছে। এই বৈঠকে শুল্ক কমানো, রপ্তানি নিয়ন্ত্রণ শিথিল করা এবং তাইওয়ান ইস্যুতে আমেরিকার কড়া অবস্থানকে তারা চাপে ফেলবে। আর এই চাপ দেওয়ার জন্য এর মধ্যেই তারা একটি অসাধারণ চাল খেলে রেখেছে। সেটা হলো হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে হলে প্রতিটি দেশের জাহাজকে এখন ডলারে নয়, চীনের মুদ্রায় পেমেন্ট করতে হবে। এটা যে আমেরিকার জন্য কত বড় ধাক্কা তা বোঝার জন্য কিন্তু অর্থনীতির পণ্ডিত হতে হবে না। এবার আসবো চীনের তেল মজুতের নীতিতে। এটা শুনলে অবাক হতে হবে। সেটা কীরকম? চীন এখন বিশ্বের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক বা কৌশলগত তেলের মজুদ গড়ে তুলেছে। কতটা সেই তেলের মজুতের ভাণ্ডার? অনুমান করা হচ্ছে 1.3 থেকে 2 বিলিয়ন ব্যারেল পর্যন্ত তেল নিজেদের কাছে রেখে দিয়েছে চীন। এটা চীনের কয়েক মাসের চাহিদা মেটাতে পারে। তাই যুদ্ধ আরও বাড়লেও চীন থাকবে পায়ের উপর পা তুলেই, কারণ তাদের রাজনৈতিক দূরদৃষ্টি এবং গোয়েন্দা ইনপুট আগে থেকেই এই যুদ্ধের ব্যাপারে সতর্ক ছিল। আর তাই যুদ্ধ শুরুর আগেই 2026-এর প্রথম 2 মাসে চীন তেল আমদানি 16% বাড়িয়ে ফেলেছিল, আর কোনো দেশ এটা জানতে পারেনি। একই সঙ্গে তারা তেল নিয়ে ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়িয়ে নিয়েছিল। কীরকম? তথ্য বলছে, আমরা যখন ইসরায়েলের পাশে দাঁড়িয়ে নানা রকম হিসেব নিকেশ করছি, তখন 2025 সালে ইরানের রপ্তানির 90% তেল চীন কিনে নিয়েছে। হিসাব বলছে চীন গড়ে 1.4 মিলিয়ন ব্যারেল করে তেল কিনে মজুত করেছে। আর সব থেকে মজার কথা, যুদ্ধ শুরুর পরেও তারা সস্তায় মানে ডিসকাউন্টে ইরান থেকে তেল কিনে চলেছে। চীনের রিফাইনারিগুলি এই ইরানি তেল পরিশোধন করে মোটা লাভ এখন ঘরে তুলছে। না, এখানেই চীনের স্ট্র্যাটেজি কিন্তু শেষ হয়নি, আরও আছে। যুদ্ধের আগেই চীন নিজেকে তেলের উপর কম নির্ভরশীল করে তুলতে নানা রকম পরিকল্পনা নিয়েছিল। বিশাল বিনিয়োগ করা হয়েছিল সৌরশক্তি, বায়ু, নিউক্লিয়ার এবং কয়লায়। দেশময় ইলেকট্রিক গাড়ি ছড়িয়ে পড়েছে এখন চীনে। ফলে তেলের দাম আকাশে উঠলেও চীনের কারখানা, শহর ও অর্থনীতি তুলনামূলকভাবে শান্ত রয়েছে। আর উল্টো দিকে এখন আমাদের দেশে বিভিন্ন কলকারখানা থেকে ছোট ব্যবসা, অটো চালক, পর্যটন ব্যবসায়ী সবাই এখন করোনাকালের মতো পরিস্থিতির আশঙ্কায় দিন গুনছেন। খোদ প্রধানমন্ত্রীও সবাইকে সতর্ক থাকতে বলছেন। আসলে চীনের নীতিটা খুব সহজ কিন্তু অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন। তারা যুদ্ধের মধ্যেও নিজেদের শক্তিশালী করেছে এবং অন্যের ভুল থেকে নিজেদের লাভ তুলে নিচ্ছে, কিন্তু নিজেরা যুদ্ধে সরাসরি জড়াচ্ছে না।
বরং ভবিষ্যতের পুনর্গঠনের বরাত পাওয়ার জন্যে নিজেদের পরিকাঠামো এখন তৈরি করে ফেলছে। সেটা ক্লিক করে গেলে সেখান থেকেও তারা লাভের পাহাড় তুলে নেবে। আর একটা সামরিক লাভও কিন্তু করছে চীন। সেটা হলো আমেরিকার যুদ্ধাস্ত্র এবং কৌশলকে তারা খুব খুঁটিয়ে পর্যবেক্ষণ করে চলেছে। ইরান যুদ্ধে আমেরিকার এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই তারা যুদ্ধে জিততে তাদের সব অস্ত্র প্রয়োগ করে চলেছে। আর চীন দেখছে আমেরিকার কাছে কি কি অস্ত্র রয়েছে আর সেগুলোর ক্ষমতাটা কি, আমেরিকা সাইবার যুদ্ধ কীরকমভাবে করে এবং সেখানে এআই এর কীরকম ব্যবহার করা হয়। চীন সব তথ্য সংগ্রহ করে ফেলছে। মানে আমেরিকার হাতের সব তাসই এখন চীনের নখদর্পণে চলে আসছে। সেই মতো তারা তাদের প্রযুক্তিকে উন্নত করে চলেছে। অন্যদিকে তাদের প্রযুক্তির খবর কিন্তু জানে না আমেরিকা। এটাই সামরিক দৃষ্টিতে চীনের কাছে একটা বিরাট লাভ। মানে চীন এখন সব দিক থেকেই এগিয়ে চলেছে বিশ্বগুরু হওয়ার দিকে। আগামী দিনে আমেরিকা নয়, চীনই কি নতুন একটা মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থাকে নেতৃত্ব দেবে? আর তাতে কি বড় ভূমিকা নিতে পারে ব্রিক্স? আপনারা এই ব্যাপারে কি মনে করছেন জানান কমেন্ট বক্সে। এরকম আরও সিরিয়াস বিশ্লেষণের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। আর সেই সঙ্গে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন। তাতে আমার প্রতিটি ভিডিও নিশ্চিতভাবে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।